পাড়ার একেবারে মাঝে এই একটাই পুরনো পোড়ো বাড়ি। বর্তমানে বাড়িটা যেন প্রাচীন ইতিহাসের সাক্ষী দিচ্ছে। বাড়িটা অবশ্য পাড়ার ছেলে ছোকরাদের এখন আড্ডা দেবার একটা উত্তম জায়গা। উপদুয়ারি বাড়ি, বাড়িটার সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা, আর একেবারে প্রাচীরের গা ঘেঁষে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে আস্ত একটা বেলগাছ। বাড়িটার প্রাচীর থেকে দেওয়ালের রং উঠে গিয়ে ইটগুলো মনে হচ্ছে দাঁত বের করে হাসছে। দিনের বেলাতে বাড়িতে বাচ্চা থেকে বুড়ো প্রায় সবারই আসা যাওয়া চলে, কিন্তু রাত্রিবেলা বাড়ির পাশ দিয়ে যাবার সময়ও গা শিউরে ওঠে। সবাই বলে রাত্রিবেলায় এই বাড়িটা থেকে নাকি পায়ের শব্দ, মাঝে মধ্যে মেয়েদের পায়ের নুপুরের শব্দ শোনা যায়। যদিও এখনকার ছেলে ছোকরারা এসবে এতটা বিশ্বাস করে না, কিন্তু এক বাদলা দিনে ক্লাবে আড্ডা দিতে এসে এই বাড়িতে আটকে পড়ে অমর আর অচিন্ত। বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়ি চলে গেলে ভালো হতো ভাই, শুধু দেরি করলাম। এই বৃষ্টি ছাড়বে বলে মনে হয় না। ফালতু টেনশন নিচ্ছিস কেন? একটু থেকেই যা না, বৃষ্টি থামলে দুজনে বাড়ি চলে যাব। না রে, সঙ্গে ছাতা নেই। তাছাড়া আজ ক্লাবে বৃষ্টির জন্য কেউ এলো না। এমনিতে এখানে খুব গা ছমছম করে, তার উপর বৃষ্টির অন্ধকার রাত, আমরা দুজন ছাড়া আর কেউ তো নেই। আচ্ছা অমর, সত্যি করে বলতো, তোর কি ভয় লাগছে? তোকে বলতে লজ্জা নেই, সত্যি আমার একটু ভয় লাগছে। বৃষ্টি থামার অপেক্ষায় রাত্রি 11টা বাজলো, তাও বৃষ্টি থামলো না। বাকি রাতটা যদি এখানে কাটাতে হয়, আমার ভেবেই ভয় লাগে। এক কাজ কর, বাড়িতে একটা ফোন করে দে। আমি আগেই জানিয়ে দিয়েছি, বলে দে আজ রাত্রে এখানেই থেকে যাব। ক্লাবে যা কিছু আছে তাই দিয়েই রাতটা কাটিয়ে দেব। তোর কি মাথা খারাপ? এখানে দুজনে রাত কাটাবো? না ভাই, ভিজে ভিজে হলেও আমি বাড়ি যাব, কিন্তু বৃষ্টি থামানোর নাম নেই। তাছাড়া খুব বাজ পড়ছে, বাইরে সত্যি বের হওয়া যাবে না মনে হচ্ছে। আরে তুই মিছিমিছি ভয় পাচ্ছিস? আজকের দিনে দাঁড়িয়ে কেউ এসব ভয় পায়? থেকেই জানা, আমার কেমন একটা অ্যাডভেঞ্চার লাগছে। আরে কিচ্ছু হবে না, থেকে যা না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে মেসেজ করে দিয়েছি, আর চিন্তা নেই। তোর কথায় আজকের রাতটা এখানেই থেকেই যা। জিও অমর, আজকে একটু না হয় অন্যরকম কিছু অভিজ্ঞতা হোক। অনেকে তো অনেক কথা বলে, এখানে নাকি আজ পর্যন্ত কেউ রাত কাটায়নি। দেখি না আমরা পারি কি না। ভাই, এখানের কাহিনীটা কি একটু বলবি? আমি বিশেষ কিছু জানি না, বল না একটু শুনি। আমিও বিশেষ কিছু জানি না, আমি তো আর সেসব চোখে দেখিনি। ওই বাবা দাদুর মুখে যেটুকু শুনেছি, তারা তো নিজে চোখেই সব দেখেছে। এখানে আজ থেকে অনেক অনেক বছর আগে এক হেডমাস্টার মশাই আর তার স্ত্রী পুত্র থাকতেন। তিনি ছিলেন অসীম সাহসী। একদিন বাপ ছেলে দুজন মিলে গ্রামের দিঘিতে বালিহাঁস শিকার করতে গেলেন। শিকার হলো, কিন্তু তা আনতে গিয়ে জলে তলিয়ে গেল ছেলে, আর তাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মরল তার বাবা। অনেক খুঁজেও তাদের দেহ পাওয়া গেল না। শেষ পর্যন্ত ডুবুরি এসে খুঁজে বের করে। শুনেছি ঠাকুরের দিঘিতে শিকার করায় কোনো এক অভিশাপেই মৃত্যু ঘটে, আর সেই শোক মেনে নিতে না পেরে মাস্টারমশাইয়ের স্ত্রী আত্মহত্যা করেন। তারপর থেকে এই বাড়িটা হানাবাড়ির মতো পরিত্যক্ত থেকে গেছে। পরে এখানে পাড়ার ছেলেরা ক্লাব করে। না ভাই, অনেক রাত হলো, এবার একটু। ঘড়িতে তখন রাত্রি 11টা 10। বৃষ্টি তখনও ঝিরঝির শব্দে হয়ে চলেছে। তারা দুজনে ক্লাবের মেঝেতে শুয়ে আছে নিঃশব্দে। ঠিক তখনই, কিছু শুনতে পাচ্ছিস? এই অচিন্ত, টর্চ আছে? না রে, টর্চ নেই, মোবাইলের টর্চ ভরসা।
কিন্তু কিন্তু ভাই, আলো আলো কোনো জ্বালবি না, কোনো রকম আলো জ্বালবি না। যা হয় হোক, চুপ করে ঘুমানোর মতো শুয়ে থাক, দেখি না কি হয়। না ভাই, আমি শুয়ে থাকতে পারছি না। ভয়ে আমার হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে, বারবার কান্নার আওয়াজ বাড়ছে এবং মনে হচ্ছে এদিকে এগিয়ে আসছে। কিন্তু ঝড় দিচ্ছে, কোনো পাখি, বিড়াল বা গাছের ডালের শব্দ হতে পারে। আমি বলি কি, চল না, চল মোবাইল জেলে একটু বাইরে থেকে দেখে আসি। শুধু শুধু ভয় পাবো কেন? ঠিক বলেছিস, এভাবে সারা রাত এখানে ভয় নিয়ে কাটানো যাবে না। চল চল, একটু বাইরে গিয়ে দেখে আসি। ক্লাবঘরটার বাইরে বেরিয়ে অমর এবং অচিন্ত মোবাইল ফ্ল্যাশ অন করে চারপাশ দেখতে লাগলো। হঠাৎ অজানা কারণে মোবাইলের ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল, আর ঠিক তখনই একটা নারী মূর্তি দেখা গেল কিছুটা দূরে। ভয়ে সেটিয়ে গেল দুজনে। কে কে ওখানে? অচিন্ত, অচিন্ত, মোবাইল জ্বালা না, কি করছিস? আরে আরে ভাই, আরে ভাই, জ্বলছে না তো। তোমরা ওদের খুঁজে এনেছো? পেয়েছো ওদের খুঁজে? আমি অনেক খুঁজলাম, পেলাম না। আমি এখনো ওদের খুঁজে চলেছি। তুমি কে? কাকে খুঁজছো? আমি খুঁজছি আমার স্বামী আর ছেলেকে। ওরা সেই যে সকালবেলা গেল, আর তো এলো না। বলো না, তোমরা খুঁজে পেলে কি না? ওর এই যে মাস্টারমশাইয়ের স্ত্রীর প্রেতাত্মা, ইনি তাদের খুঁজে বেড়াচ্ছেন। আমরা আমরা এখানে ঝড়ে জলে আটকে গেছি, আমরা কারো সন্ধান জানি না। ও, তোমরাও জানো না? তোমরাও পারবে না তাদের খুঁজে দিতে? তাহলে আমাকে এখনো তাদের খুঁজে যেতে হবে? বলছি, আপনি কতদিন এখানে আছেন? সেদিন সকালে তারা যখন গেল, তারপর সবাই এসে বলল দিঘির জলে তারা হারিয়ে গেছে। তারপর আমি তাদের শোকে গলায় দড়ি দিলাম। সেদিন থেকেই আমি তাদের খুঁজে চলেছি, কিন্তু এখনো তাদের পেলাম না। তাদের চিনি না, আপনি অন্য কাউকে বলবেন। আমরা সত্যিই তাদের কখনো দেখিনি, তাই কি করে খুঁজে দেব বলুন? আমরা তাদের চিনি না। কাউকে পাই না বলার জন্য। রাত্রে কেউ তো আসে না এখানে। দু একজন যাদেরই বলতে চেয়েছি, তারাই দৌড়ে পালিয়েছে, নয়তো জ্ঞান হারিয়েছে। কেউ খুঁজে এনে দিল না তাদের, কেউ না। আমি জানি না আমি তাদের খুঁজে পাবো কি না। আমাকে হয়তো এভাবেই কেঁদে কেঁদে অনন্তকাল তাদের খুঁজে যেতে হবে। অচিন্ত, আর না, এবার অন্তত এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চল। আর এক মুহূর্ত না। আর ভয় পাওয়ার কিছু নেই। ঈশ্বরকে ধন্যবাদ দে যে আমরা এখনো জীবিত, আর ওই নারী মূর্তি আমাদের কিছু ক্ষতি না করেই চলে গেল। আচ্ছা, তাই হলো, কিন্তু এখানে আর থাকতে পারবো না। চল না, চল না এখান থেকে। সামনের বেলগাছটার দিকে তাকিয়ে কথা আটকে যায় অমরের। বেলগাছ থেকে নেমে এসেছে খালি গা, ছোট ধুতি পরে এক নাদুস নুদুস বৃদ্ধ ব্যক্তি। অমর এবং অচিন্ত এর আগে এই পাড়ায় এমন কোনো লোককে দেখেনি। কৌতূহলের বশে দুজনেই এগিয়ে গেল বেলগাছটার দিকে। এত রাতে এই জায়গায় তোমাদের কি কাজ? আগে তো কোনো দিন তোমাদের দেখিনি এখানে। আগে আগে আমরা আজকে ঝড় বৃষ্টির জন্য বাড়ি ফিরতে পারিনি, এখানে থেকে গেছি। কিন্তু কিন্তু আপনি কে? আপনাকে তো চেনা চেনা লাগছে না।
যাকে একদিন সবাই চিনত, গ্রামের সবাই সম্মান করত, তাকে জিজ্ঞেস করছো সে কে? ফিস করে বলল, আরে ইনি মাস্টার মশাই। লোকের মুখে শুনেছি এই ব্রহ্মদৈত্য হয়ে বেল গাছে আছেন বহুকাল। ভাই প্রাণটা যাবে ভাই, আর রক্ষে নেই, মনে মনে ঠাকুরকে ডাক। তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? দিনের পর দিন এই জায়গায় নানা অনাচার তোমরা করছো। এর আগে দুজনের ঘাড় মোটকে তাদের উচিত শিক্ষা দিয়েছি। আজ অনেক দিন পর আবার সেই সুযোগ উপস্থিত দেখছি। না, মানে আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের যেতে দিন। আর না, আর জীবনেও এই ক্লাবের পথে আসবো না। আজকের মতো ছেড়ে দিন আমাদের। দিনের পর দিন এখানে আমিষ ভোজন, মাদক দ্রব্য সেবন, সেই সঙ্গে এখানে আরও নানা রকম ব্যভিচারে তোমরা এই স্থান দূষিত করেছ। সামান্য কয়েকটা বেলের জন্য সারাদিন এই বেল গাছে তোমাদের অত্যাচার অসহ্য লাগে আমার। আমি এবার চরম প্রতিশোধ নেবই। অসম্ভব, সে হয় না। আমাকে অনন্তকাল এই গাছেই কাটাতে হবে। বন্ধন ছিন্ন হলে তা আর কখনো মেলে না। আমি আমার সংসার জীবন ভুলে গেছি। দিনের পর দিন অনেক অত্যাচার অপমান সহ্য করে আজ আমি বিরক্ত। কিন্তু অচিন্ত্য এই সুযোগ, উনি অন্যদিকে ঘুরেছেন। চল চল, এক দৌড়ে এই অভিশপ্ত জায়গা ছেড়ে বেরিয়ে যায়। হ্যাঁ চল, আর এক মুহূর্ত এখানে নয়। পালিয়ে বাঁচতে তোরা পারবি না। যেদিন আবার কাউকে পাবো সেদিন এই অনাচারের শোধ আমি নেব, শোধ আমি নেবই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প।